আমাদের গ্রামে একটি অপদেবতা বাস করে, যাকে আমরা বন্দি করে রেখেছি মাটির নিচে। একটি কুয়োর নিচে পাতালে তার অবাধ বিচরণ। সঙ্গত কারণেই একে আমরা বাঁচিয়ে রাখতে বাধ্য হয়েছি। ওই অভিশপ্ত কুয়ো থেকে তো কেউ ফেরে না বললেন, তাহলে এই রহস্যময় অপদেবতাটির আক্রমণ কৌশল সম্পর্কে আপনি জানলেন কি করে? যদি ফিরে আসো তবে বলবো। মৃদু হেসে কিছু একটা বলতে যাচ্ছিলেন আহিম। এমন সময় একটা হৈ হৈ আওয়াজে একটা চঞ্চলতা দেখা গেল সকলের মধ্যে। একজন ছুটে এসে শ্রুমকে বলল, সর্বনাশ হয়ে গিয়েছে শ্রুম। রুংমালাই দাঁড়িয়েছিল কুয়োটির এক মুখে। উঁকি মারতে গিয়ে উপরে গিয়েছে কুয়োর গর্তে। না, মশালটি হাতে ধরে এদিক ওদিক খুঁজে দেখছিলেন আহিম। হঠাৎ একটা ব্যাপার দেখে শিউরে উঠলেন তিনি। রুংমালাইয়ের নিচে পড়ার পর খুব সম্ভবত অজ্ঞান হয়ে যায়। এরপর সেই অপদেবতা অকুস্থলে আসে এবং অচেতন রুংমালাইকে বহন করে নিয়ে যায়। তার গায়ের এক প্রকার পাশ দিয়েই চলে গেল ভারী লোমশ দ্বিপদ দেহ। যন্ত্রণা সামলে ঘুরে পিছনে তাকাতেই মশালের আলোয় তিনি দেখতে পেলেন দীর্ঘদেহী সেই প্রাণীটিকে। অবাধ্য মুখ থেকে কথা বার করবার বিশুদ্ধ চৈনিক কায়দা। কথা কও, নয়তো নিজেদের অন্তিম পরিণতি দেখে নাও। দুজনেই হাঁ করে তাকিয়ে থাকলেন একে অপরের দিকে বেশ কিছুক্ষণ। তারপর সম্বিত ফিরে পেয়ে কমান্ডার ঘুরে গিয়ে বলে উঠলেন, তোমাদের মতলবখানা একটু খুলে বলো তো সাঙ্গাত। আমাদের চেকপোস্ট থেকে যে তুমি যাবে না তা তো তোমাদের কথাবার্তাতেই পরিষ্কার, কিন্তু উদ্দেশ্যখানা কি? আমাদের লাইন ঘেঁষে এখানে বেশি দিন পড়ে থাকলে তোমাদের এই ক্রোধ ব্যাপারটা কি জন্মগত, নাকি তোমরা এই বিদ্যেটা আলাদা করে রপ্ত করেছ? যাকেই ধরে নিয়ে আসছি তারাই দেখছি খুব গরম। যাই হোক, মাথা ঠান্ডা করো। আমরা এখন একটা খেলা খেলবো। তুমি তো কমান্ডার, তোমাকে আমি একটা রেডিও সেট দেব। তোমাদেরই রেডিও সেট উঠি। হ্যাঁ, এরপর তুমি ওই রেডিও সেট দিয়ে তোমার দলের সাথে যোগাযোগ করে বলবে এখানে পরিস্থিতি একদম স্বাভাবিক, রেইনফোর্সমেন্টের টিমের কোনো প্রয়োজন এখানে নেই। ব্যাস, খুব সহজ না খেলাটা? কি বলো? এর থেকে অনেক সহজ একটা খেলা আমি বলছি। একবার আমার হাত দুটো খুলে দাও, তারপর আমি তোমায় দেখাবো আমরা হরিয়ানভিরা কিভাবে শুয়োর মেরে থাকি। প্রচণ্ড রাগে ঝকমক করে উঠল কর্নেল ইউফেই এর সবুজ চোখ দুটি। পুরো 5 সেকেন্ড তিনি খর দৃষ্টিতে তাকিয়ে রইলেন কমান্ডারের দিকে। তারপর পাশে দাঁড়িয়ে থাকা হাইতাওয়ের দিকে মাথা নেড়ে কিছু একটা ইশারা করতেই কথা বলবার উত্তেজনায় কমান্ডার খেয়াল করেননি টেবিলের ওপর রাখা তার বাম হাতের আঙুলগুলি ছড়ানো ছিল সামনের দিকে। এবার নিজের কোমর থেকে দীর্ঘ ছুরিখানি বার করে সেই আঙুলগুলি লক্ষ্য করে হাইতাও মারলেন ছুরির এক কোপ। পরক্ষণে কমান্ডারের বাঁ হাতের শেষ দুটি আঙুল কেটে উপড়ে গেল সমূলে। প্রচণ্ড ব্যথায় সজোরে কাতরে উঠলেন তিনি। হাইতাও, এ তুমি কি করলে? ওহো, তুমি তো দেখছি ওর শরীরের সমস্ত রক্ত বার করে দেবে। উফ! আর তুমি কমান্ডার, তোমার ওই মোটা খুলিতে এই কথাটা কি একবারও ঢুকছে না? আমার সহকারী এই ভদ্রলোকটি অত্যন্ত নৃশংস।
ও তোমার আঙুল কেটে নেবে, তোমার হাত কেটে নেবে, তোমার চোখ উপরে, ও তোমার আস্ত মাথাটাই কেটে নেবে। কিন্তু আমার কথা অনুযায়ী কাজ করলে, আমার কথা অনুযায়ী কাজ করলে আমি কথা দিচ্ছি তোমায় আমি নিজের হাতে চাউমিন রেঁধে খাওয়াবো। সত্যি, গড প্রমিস। তুমি কি রাজি? পাশে বসে তখনও বলির পাঁঠার মতো ভয়ে কাঁপছিলেন নন্দিশ। হতবাক হয়ে ভাবতে লাগলেন, এ হতচ্ছাড়া কর্নেল আর ওর সাথী যে আস্ত নরখাদক, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। নির্বিকার মুখে এত দ্রুত কাজটা করলো দুজনে মিলে, যেন তা অত্যন্ত স্বাভাবিক। কি নৃশংস এরা! উফ! কর্নেলের প্রশ্নের উত্তরে অসীম যন্ত্রণা নিয়েও কোনো মতে মাথা নেড়ে সম্মতি জানালেন কমান্ডার। প্রীত হয়ে স্মিত হাস্যে কর্নেল বললেন, দেখেছেন কত সহজেই খেলাটা। আপনি আপনার আঙুলগুলি বাঁচাতে পারতেন, তা না করে খামোকা। হাই দাও, এর অক্ষত হাতটি খুলে দাও, না হলে উনি মাইকটিকে জায়গা মতন চেপে ধরবেন কি করে? আর প্লিজ একটু ব্যান্ডেজ। কমান্ডারকে দেখেই বোঝা যাচ্ছিল কি অসীম কষ্ট পাচ্ছেন মানুষটি। যন্ত্রণায় কুঁকড়ে ছোট হয়ে গিয়েছে তার শরীর। ডান হাত দিয়ে বাঁ হাতটিকে চেপে ধরে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি, গোঙাচ্ছেন প্রচণ্ড যাতনায়। এই অবস্থায় হাইতাও এগিয়ে এসে নিচু হয়ে খুলতে গিয়েছিলেন কমান্ডারের হাতে পরানো হ্যান্ডকাফটি। খুলেও ফেলেছিলেন। আর ঠিক এই সময়তেই অদ্ভুত এক কাণ্ড করে বসেন কমান্ডার। হাইতাওয়ের কানটি মুখের সামনে পেয়ে সজোরে কামড়ে ধরেন সেটিকে। যন্ত্রণায় চিৎকার করে উঠে নিজেকে ছাড়াতে চান হাইতাও। অবশেষে ছাড়াও তিনি পান, কিন্তু ততক্ষণে কমান্ডারের মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন কর্নেল ইউফেই আর নন্দিশ দুজনেই। কি একটা জিনিস আটকে ছিল তার মুখে। এবার করে সেই টেবিলের ওপর ফেলতে দুজনেই দেখলেন সেটি হাইতাওয়ের আধখানা কান। ওই সময়ের মধ্যেই তার কান ছিঁড়ে নিয়েছিলেন কমান্ডার। নিজের ক্ষতস্থানটি চেপে ধরে বিজাতীয় ভাষায় চিৎকার করে বেশ কিছুক্ষণ দাপাদাপি করে নিলেন হাইতাও। এবারে একটু ধাতস্থ হয়ে জ্বলন্ত দৃষ্টিতে তিনি প্রথমে ফিরে তাকালেন কমান্ডারের দিকে। তিনি দ্রুত পদে এগিয়ে এলেন সামনে। এক টানে বসা অবস্থা থেকে দাঁড় করালেন তাকে। তারপর নিজের কোমরে রাখা ছুরির হাতলে হাত রাখলেন। এবারে নন্দিশের দিকে ফিরে নিষ্পৃহ গলায় কমান্ডার বেনিওয়েল বললেন, ভয় পেও না গোখলে। নন্দিশের বিহ্বল চোখের সামনে হাইতাও নিজের ছুরিটি বাগিয়ে ধরে ঘুরিয়ে দিলেন কমান্ডারের মুখটি নিজের দিকে। তারপর তার গলার উপর দিয়ে আড়াআড়িভাবে ছুরিটাকে টেনে দিলেন একবার। কয়েক মুহূর্ত পরেই নিজের গলা চেপে কাঁপতে কাঁপতে মেঝের ওপর পড়ে গেলেন কমান্ডার। সেখানে কয়েকটি ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে পড়ে রইল তার দেহ, আপন রক্ত স্নাত হয়ে। ভয়ঙ্কর সেই দৃশ্য। ছুরি টানবার সময়তেই অবশ্য মুখ ঘুরিয়ে নিয়েছিলেন নন্দিশ। তিনি আর তাকিয়ে থাকতে পারেননি সেদিকে। যতক্ষণ মৃত্যুর দাপাদাপি চলছিল ততক্ষণ মুখ ফিরিয়েছিলেন তিনি। সব থামতে এবারে সরাসরি কর্নেলের মুখের দিকে তাকালেন তিনি। পুরো দৃশ্যটা নির্লিপ্ত চোখে দেখছিলেন কর্নেল ইউফেই। কমান্ডারের দেহ স্থির হয়ে যেতে এবার দাঁড়িয়ে থাকা হাইতাওকে এক পেল্লাই থাপ্পড় বসিয়ে চৈনিক ভাষায়কে নির্দেশ দিলেন, চড় খেয়ে গালে হাত বুলোতে বুলোতে ঘরের বাইরে বেরিয়ে গেলেন হাইতাও।
কমান্ডারের স্থির দেহটির দিকে এক পলক তাকিয়ে এবারে নন্দীশের দিকে ফিরে তিনি বললেন, এই পরিণতির জন্য আমি সত্যি খুব দুঃখিত। আমার সহকারী হঠকারী সিদ্ধান্তে এই কাজটি করে ফেলেছি। ভেরি স্যাড। যদিও তোমাদের কমান্ডারের এরকম দুঃসাহসিক কাজটা একদম ঠিক হয়নি, একদম নয়। আপনি বোধহয় খেয়াল করেননি কর্নেল, আপনার সহকারী বিনা কারণে ওর হাতের আঙ্গুলগুলো কেটে ফেলেছিলেন। যাই হোক, ব্যাপারটি খুবই দুঃখজনক পরিণতির মধ্যে দিয়ে যে শেষ হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন আপনার কমান্ডারের অসমাপ্ত কাজটি আপনাকেই করতে হবে। রেডিও সেটটি আনতে বলি। তবে আমাদের এই ছোট ক্যাম্পটিকে ঘিরে আপনার এত কেন আগ্রহ? এখানে দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনারা থাকতেই বা চাইছেন কেন? হ্যাঁ, বুঝলাম না। না বোঝার মতো বেবাকুফ তো আপনি নন কর্নেল। এই চেকপোস্টটি চীনা আর্টিলারির সাপোর্ট থেকে অনেকটা দূরে, ভারতীয় মূল ভূখণ্ডের কাছাকাছি। মানালি এখান থেকে 200 কিলোমিটারের মধ্যে। কাছাকাছি বড় একটা আর্মি ব্যারাক, যেখান থেকে যে কোনো সময় রিজার্ভ ফোর্স চলে আসতে পারে। লো অল্টিটিউড পাহাড়ি এরিয়া, ফলে এয়ার রেড সম্ভব। আপনাদের মতো যাদের না জানিয়ে অন্যের ফ্রিজে হাত দেওয়ার অভ্যাস রয়েছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে রাখা আছে। আর্টিলারি, আপনারাও জানেন এখানে টিকে থাকা ঠিক কতটা কঠিন। তাও বিপদের ঝুঁকি মাথায় নিয়ে এখানে এসে পড়ে রয়েছেন, অবশ্যই আমাদের হোস্টেজ বানিয়ে। কিন্তু কেন? সাক্ষাৎকারের শুরুতেই কমান্ডারের বলা কথাগুলি মাথায় ঘুরছিল নন্দীশের। এখন সেই কথার সূত্র ধরেই আচমকা প্রশ্নটি তিনি করে বসেন। এই হঠাৎ প্রশ্নে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে নিলেন কর্নেল। তারপর যেন মনস্থির করে নিয়েই নড়ে উঠলেন তিনি। দরজার কাছে গিয়ে কিছু একটা বলতেই 3 জন অস্ত্রধারী গার্ডস ঢুকে এলো ভেতরে। 2 জন মৃত কমান্ডারের দেহটি নিয়ে চলে গেল বাইরে। শেষজন পজিশন নিয়ে দাঁড়ালো ঘরের ভিতরে। মেঝে কাত হয়ে অবহেলায় পড়ে থাকা চেয়ারটিকে তুলে নন্দীশের উল্টো দিকে সেটিকে রেখে তার উপর বসলেন কর্নেল। এরপর নন্দীশের দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন, তোমাদের এই ক্যাম্পের অবস্থান আমাদের মিশনের পক্ষে অতীব গুরুত্বপূর্ণ। তুমি শিক্ষিত লোক, হয়তো ব্যাপারটা বুঝতে পারবে। দেখো। পকেট থেকে একটি মোবাইল বার করে তাতে কি সব খুটখুট করলেন কর্নেল বেশ কিছুক্ষণ ধরে। তারপর সেটি বাড়িয়ে দিলেন নন্দীশের দিকে। এক পলক তাতে চোখ বুলিয়ে নিলেন নন্দীশ। তারপর কড়া চোখে তাকিয়ে তিনি প্রশ্ন করলেন, আপনারা কি চাইছেন সেটা বলুন তো একবার। বলছি। তার আগে এদিকে দেখো। এটি মাউন্ট কৈলাস, তোমাদের কৈলাস পর্বত। আর এখান থেকে সোজা ওপরের দিকে তাকালে প্যাংগং সো লেক, সেই কুখ্যাত জায়গা যার কীর্তি গত কয়েক বছর ধরে তোমাদের সরকার প্রাণ পা চেষ্টা করে যাচ্ছে লুকিয়ে রাখতে মিডিয়া ও সাধারণ জনতার কাছ থেকে। এই দুটির মধ্যখানে এই হলো তোমাদের ক্যাম্প। প্যাংগং সো লেকটি যে কারণের জন্য বিখ্যাত তার অন্তত একটি ঘটনার সাক্ষী নন্দীশ নিজেই। বছর 4 আগে ক্যাম্পে ডিউটি দেওয়ার সময় হঠাৎ নন্দীশ তার তাম্বলে তাদের 2 জনের চোখে পড়ে জঙ্গল লাইন ঘেঁষে প্রায় সেটির মাথার কাছ দিয়ে ধীর গতিতে উড়ে চলেছে পাশাপাশি 2টি অদ্ভুত আকৃতির ক্রাফটের মতো দেখতে অজানা কোনো বস্তু। বিষয়টি এতটাই আচমকা ও অদ্ভুত, আর এই অচেনা ক্রাফটগুলি এতটাই নীরবে তাদের থেকে অনেকটা দূর দিয়ে উড়ছিল যে চোখে দূরবীন না থাকলে কোনো অবস্থাতেই ওই গোধূলি লগ্নে তারা ঠাওর করতে পারতেন না এমন কিছু একটা অদ্ভুত অস্তিত্ব। নন্দীর সাথে সাথে খবর দেন কমান্ডারকে। তৎক্ষণাৎ একটি দল বেরিয়ে পড়ে বিষয়টি কাছ থেকে দেখবার জন্য। অনুসন্ধানকারী দলটি ওই অচেনা বোমযানের কয়েকটি সচল ছবি রেকর্ড করতে সমর্থ হয়। ও দুটি তখনও ওড়াউড়ি করছিল ওই অঞ্চলেই। তারপরেই ওগুলো উড়ে যায় সোজা আকাশের দিকে। চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে
তার মধ্যেই সেগুলি সোজা উড়ে যায় আকাশে। এই অদ্ভুত বোমযান দুটি সম্পর্কে দুটি তত্ত্ব উঠে এসেছিল পরবর্তীকালে তাদের সামনে। প্রথমটি, যেহেতু দখলীকৃত চীনা ভূখণ্ড ঘেঁষে এই যান দুটি ঘোরাঘুরি করছিল, এর অর্থ মেটেরাই পাঠিয়েছিল এই দুটিকে তাদের উপর নজরদারি চালাবার উদ্দেশ্যে। এক পা বাড়িয়ে কেউ কেউ বলেছিল এগুলি কোনো যানই নয়, এগুলি চাইনিজ ল্যান্টার্ন। কোনো আওয়াজ ছিল না, ওতে দূরপাল্লার ক্যামেরা বসিয়ে দূর থেকে ওদের ক্যাম্পাসের ছবি তোলা হচ্ছিল। আর দ্বিতীয় তত্ত্বটি ছিল, পাহাড়ি অঞ্চলে হাই অল্টিটিউড জায়গা থেকে দুটি গ্রহকে পাশাপাশি দেখে বোমযান বলে ভেবেছেন আস্ত একটি ক্যাম্পের বাঘা বাঘা পোড় খাওয়া যোদ্ধারা প্রত্যেকেই। এই তত্ত্বটি অবশ্য দেশের সরকারই নাকচ করে দিয়েছেন শেষে। আর প্রথমটিতে কিছুটা যুক্তির প্রলেপ থাকলেও এটিও কার্যত অসম্ভবই মনে হয়েছে নন্দীশের। তিনি নিশ্চিত তিনি যা দেখেছেন তা কোনো ফানুস ছিল না। এই অঞ্চলটিতে এরকম 100টি কেস নয়াদিল্লিকে জানিয়েছেন এখানে মোতায়েন বিভিন্ন ইউনিটের ছড়িয়ে থাকা জওয়ানরা। সে তো না হয় হলো, কিন্তু এই নৃশংস চৈনিক কর্নেলের মুখে হঠাৎ এই কুখ্যাত লেকের নাম কেন? ক্যাম্প আক্রমণের পিছনে এই লেকের ভূমিকা কি থাকতে পারে? প্যানগংসো যদি এই প্রহেলিকার প্রথম সূত্র হয়, তবে কৈলাস পর্বত হল দ্বিতীয়টি। এটি এমন একটি পর্বত যার চূড়ো এখনো অবধি অলঙ্ঘনীয় ঠেকেছে। এর থেকে অনেক বেশি উচ্চতার মাউন্ট এভারেস্ট বা কারাকোরাম বিজয় সম্ভব হয়েছে, কিন্তু কৈলাস কখনো না। বহু অভিযাত্রীর দল চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি কেউই। সাইবেরিয়ার একদল অভিযাত্রী একবার চেষ্টা করেছিলেন, অনেকটা দূর অবধি তারা চলে যেতেও পেরেছিলেন, কিন্তু ভারী রহস্যজনকভাবে তাদের প্রত্যেকের মৃত্যু হয় বার্ধক্যজনিত রোগে। যদিও এই অভিযাত্রী দলের প্রতিটি সদস্যই তরুণ ছিলেন। মিলারেপা একমাত্র ব্যক্তি যিনি কৈলাস পর্বতের শীর্ষে পৌঁছেছিলেন। আপনি আসল কথাটা কৌশলে এড়িয়ে যাচ্ছেন কর্নেল। এর সঙ্গে আমাদের ক্যাম্প আক্রমণের কি সূত্র? মধ্যিখান থেকে কথা না বলে বরং ধৈর্য ধরে আমার কথাগুলো শোনো, বুঝতে পেরেছ? মিলারেপারের কথা আমি বলতাম, তার আগে তুমি বলে দিলে। শোনো এবার, উনি একটি গ্রন্থ রচনা করে যান। যুগের পর যুগ ধরে ওটি অবহেলায় পড়েছিল তিব্বতের লাদাখ অঞ্চলের একটি মোনাস্টারির গোয়াল ঘরে। বিভিন্ন অসমর্থিত সূত্রে খবর পেয়ে শেষমেশ আমি উদ্ধার করি গ্রন্থটিকে। বহু বছর সময় লেগেছিল গ্রন্থটি উদ্ধার করতে। আরো দীর্ঘ একটি সময় লাগে গ্রন্থটি পাঠোদ্ধার করতে। জানো জানো কি লেখা ছিল প্রাচীন এই গ্রন্থে? জানো কি? আমরা খুঁজে পেয়েছি শাংগ্রিলার প্রকৃত অবস্থান। বিস্মিত মুখ নিয়ে নন্দীশ তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ প্রৌঢ় কর্নেলের মুখের দিকে হাঁ করে। তারপর প্রবল অট্টহাস্যে ফেটে পড়েন তিনি ঘর কাঁপিয়ে। তোমার কাছে বিষয়টি হাসির খোরাক হয়ে গেল? আপনি যে জায়গাটিকে শ্যাংগ্রিলা বললেন, আমাদের পাহাড়ি লোকেরা সেই জায়গাটাকে ডাকে সাম্ভালা, আর নেপালিরা এই জায়গাটার নাম দিয়েছেন জ্ঞানগঞ্জ। যে নামেই ডাকা হোক না কেন, এই জায়গাটি অলীক, কাল্পনিক। পৃথিবীতে এরকম কোনো জায়গা নেই কর্নেল, এরকম কোনো জায়গা হয় না। যদি ধরেও নিই আপনি সঠিক বলছেন, তাহলে বলবো আপনি অনর্থক একটা বুনো হাঁসের পিছনে দৌড়াচ্ছেন, বুঝেছেন? যা জানো না তা নিয়ে এরকম কথা বলা উচিত নয়। মিলারেপারের ওই গ্রন্থ থেকে জানা যায় বেশ কিছু আকর্ষণীয় তথ্য। কৈলাস থেকে প্রত্যাবর্তনের পর
তিনি এই যাত্রা সম্বন্ধে বিশেষ কিছু মুখ খোলেননি কারোর কাছেই, কিন্তু এই গ্রন্থটিতে ধাঁধার আকারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখে রেখে গিয়েছিলেন তিনি। এই পর্বতের উপরিতলে বেশ কিছু আলোকোজ্জ্বল গুহার প্রবেশমুখ দেখতে পান মিলারেপা, কিন্তু ওই গুহাগুলিতে ঢোকবার অনুমতি ছিল না। জাগতিক সুখ দুঃখের ঊর্ধ্বে চলে যাওয়া কোনো ব্যক্তির চোখের সামনে নাকি উন্মোচিত হয় সেই প্রবেশদ্বার। একমাত্র পুণ্যাত্মারাই প্রবেশ করতে পারে সেই গুহা পথে। ওই আস্ত পাহাড়টিও নাকি কোনো প্রাকৃতিক উপায়ে তৈরি হয়নি, দেবতারা সৃষ্টি করেছেন সেই পাহাড় সময়ের বারাজালকে ভেঙে ফেলবার উদ্দেশ্যে, নির্বাচিত মানবদের অমরত্ব প্রদানের উদ্দেশ্যে। তবে আসল বোমাটি এই তিব্বতী যোগ গুরুটি ফাটিয়েছেন অন্যত্র। ইনি নিজেও কৈলাসের শীর্ষ অবধি পৌঁছতে পারেননি, তার কিছুটা নিচ থেকে নেমে আসতে হয়েছে মিলারেপাকে, কারণ তিনি বাধা প্রাপ্ত হয়েছিলেন। শীর্ষ থেকে কিছুটা নেমে একটি অলৌকিক জ্যোতির্বলয় তার পথ আটকে দাঁড়ায়। এটি নাকি আলোক নির্মিত 3 মানুষ উঁচু বিরাট এক মনুষ্যাকৃতি বিচ্ছুরিত আলোকের একটি অবয়ব, এতটাই উজ্জ্বল যার দিকে তাকালে চোখ ধাঁধিয়ে যায়, বেশিক্ষণ তাকানো যায় না ওদিকে। কথা বলতে পারা এই আলোকমালার কাছ থেকেই তিনি জানতে পারেন শীর্ষে পৌঁছে কোনো লাভ নেই, কারণ কৈলাসের প্রবেশদ্বার, যা দিয়ে প্রবেশ করা যাবে কৈলাসের অভ্যন্তরে, তার চাবিগুলি রয়েছে অন্যত্র। আলোকময় প্রদীপ্ত এই মূর্তির কাছ থেকে, সেই স্থানের প্রাপ্ত বিবরণ থেকে ওই জায়গাটির একটি মানচিত্র তৈরি করেন মিলারেপা, যার থেকে প্রথম উঠে আসে প্যাংগং সোয়ের তত্ত্বটি। এখানেই কোথাও লুকিয়ে রয়েছে তোমাদের সেই অলিক জায়গাটি। কিন্তু এই অতি প্রাকৃতিক বিবরণ থেকে ঠিক কি বোঝা গেল? এই কথা বিজ্ঞানী মহলে বেসরকারিভাবে স্বীকৃত যে কৈলাস কোনো স্বাভাবিক পর্বত নয়। প্রকৃতির আপন খেয়ালে সৃষ্টি হয়নি এই পর্বত, বরং এর পিরামিড হওয়ার সম্ভাবনাই অধিক। তা যদি হয়, তবে এই বিবরণগুলির একটি বাস্তবিক রূপ সুস্পষ্টভাবে ফুটে উঠছে আমাদের সামনে। মিলারেপা যে গুহার প্রবেশ পথগুলি দেখেছিলেন, হতে পারে তা কোনো কাম্বাসন চেম্বার। সেই কারণেই এই প্রবেশ পথগুলি এতটা উজ্জ্বল। হয়তো এই জন্যই কোনো জীবিত মানুষ প্রবেশ করতে পারে না এই পথে। একমাত্র শক্তিরূপেণ পুণ্যাত্মারাই ঢুকতে পারে এই পথটি দিয়ে। আর তার পথ আটকে দাঁড়িয়েছিল যে বস্তুটি, তা নিঃসন্দেহে কোনো 3D হলোগ্রাফ। সূর্যের আলো পড়ে তা হয়ে উঠেছিল আলোকময়, প্রদীপ্ত। এই হলোগ্রাফের থেকেই মিলারেপা জানতে পারেন তার পরবর্তী গন্তব্য। আপনার কল্পনা যেদিকে দৌড়াচ্ছে কর্নেল, তাতে মনে হয় এরপর অবধারিতভাবে আপনি বলবেন শ্যাংগ্রিলা খুঁজে পাওয়া প্রয়োজন পৃথিবীতে বিলুপ্ত ড্রাগন ধরে আনবার জন্য। আপনার কৌশলটি চমৎকার, তবে এসব রূপকথার গল্প শুনিয়ে আপনি আমাকে দিয়ে কিছু করিয়ে নিতে পারবেন না। তার থেকে আপনাকে বলি, তল্পিতল্পা গুটিয়ে এবার ভালোই কেটে পড়ুন। আমাদের এই ক্যাম্পটিকে আপনি বেশি দিন দখলে রাখতে পারবেন না। তার থেকে অক্ষত চামড়া নিয়ে সরে পড়াই বুদ্ধিমানের কাজ হবে। এর অর্থ তুমি আমাদের সাথে সহযোগিতা করবে না, তাই তো? মাথা নেড়ে না বললেন নন্দিশ। চেয়ার ছেড়ে উঠে পড়লেন কর্নেল ইউফেই। তারপর কঠিন মুখে স্থির চোখে অকম্পিত গলায় তিনি বললেন, এই মিশনটিকে পরিণতি দেওয়ার জন্যে আমি আমার অনেক সহকারী ও বন্ধু হারিয়েছি। অবসরের মুখে এসে দাঁড়িয়ে আজ আমার সাথে আর কোনো বন্ধু নেই আমার সুখ দুঃখের ভাগ করে নেওয়ার জন্য। তোমাদের সহযোগিতা সমেত বা ছাড়া সাংগ্রিলাকে খুঁজে বার করে ওই চাবির সাহায্যে মাউন্ট কৈলাসের ভেতরে পা রাখবো।
তারপর তুলে নিয়ে আসবো অমৃতকে। আমার কাঁধে অর্পণ করা মহান প্রেসিডেন্টের এই গুরুগম্ভীর দায়িত্বটিকে যে করেই হোক পালন করতে আমি বদ্ধপরিকর। গার্ডস! গম্ভীর মুখে কথাগুলি ছুঁড়ে দিয়ে দৃপ্ত পদক্ষেপে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কর্নেল ইউফেই। এগিয়ে এলো গার্ড নন্দীশের দিকে। কঠিন হাতে বন্দুকের কুঁতোর এক আঘাতে চেতনা লুপ্ত হতে লাগল নন্দীশের। ধীরে ধীরে জ্ঞান হারালেন তিনি। দলপতি টুন্ডুপের বসত বাড়িটি লোকালয় থেকে সামান্য দূরে, একটি উঁচু টিলার খাড়াইয়ের ঠিক মুখটিতেই। রক্ষীদের সাথে ওইটুকু পথ পেরিয়ে দলপতির সাথে অবশেষে দেখা হলো আহিমের। একটি কাঠের উঁচু আসনে তিনি বসেছিলেন। টুন্ডুপের চেহারার মধ্যে অবশ্য বিশেষত্ব কিছুই ছিল না। পাহাড়ি অঞ্চলের মধ্যে এটি স্বাভাবিক চেহারা। তবে লক্ষণীয় বিশেষত্ব ছিল তার চোখ দুটি। এরকম নৃশংস নির্লিপ্ত চোখ খুব বেশি একটা দেখতে পাওয়া যায় না। দলপতির চোখ দুটি দেখে মনে হলো হত্যা করার পরেও তিনি এই রকম নির্লিপ্ত থাকবেন যেমনটি এখন রয়েছেন। আহিম এও বুঝলেন এই মানুষটি কথাও অত্যন্ত কম বলেন। তার হয়ে বেশিরভাগ কথা বলেন তার এক ঘনিষ্ঠ প্রধান অনুচর। আহিম কিন্তু এক ফোঁটাও ভয় পাননি। তিনি শুধু কৌতূহলী হয়েছিলেন দলপতির চেহারায় ও চোখের চাউনিতে। কোথা থেকে আসা হয়েছে? এই প্রশ্নের উত্তরে সত্যটিকে একটু ঘুরিয়ে উত্তর দিলেন আহিম। তিনি রাজপুত্র, কিন্তু পলাতক। এই সত্যটা জানতে পারলে হয়তো উপকারের লোভে এই পাহাড়ি জনজাতি ধরিয়ে দিতে পারে তাকে কাকা মশাইয়ের হাতে। প্রধান অনুচর আবার প্রশ্ন করলেন, এই গ্রামটিতে কাউকে আগে থেকে চিনতে তুমি? না, আমি আপনাদের অঞ্চলে বহিরাগত, বিদেশি। তাছাড়া আমি সমতলের ছেলে। পাহাড়ি অঞ্চলে আমি এই প্রথম এসেছি। এখানে কাউকে কোনো অর্থেই আমার পক্ষে আগে থাকতে চিনতে পারা সম্ভব নয়। দলপতি টুন্ডুপ ও তার অনুচর দুজনেই এই উত্তরে মুখ চাওয়াচাওয়ি করে নিলেন একবার। উল্লাসের একটি অবদমিত অভিব্যক্তি ফুটে উঠল দুজনেরই চোখে মুখে। আহিমের দিকে ফিরে অনুচরটি জিজ্ঞেস করলেন, তুমি বিদেশি, অথচ ওই বৃদ্ধাটির জীবন বাঁচানোর জন্য তুমি এত ব্যাকুল হয়ে উঠলে কেন? তোমার নিজের প্রাণও বিপন্ন হয়ে উঠতে পারত, তুমি মারাও পড়তে পারতে। ওই মহিলা আমার সেবা করেছিলেন। আমার অচেতন দেহে চেতনা উনি ফিরিয়ে এনেছিলেন। শোনো বিদেশি, ওই গ্রামের বাসিন্দারা আমার প্রাপ্য রাজস্ব আটকে রেখে দেয়। এই কারণেই শাস্তি গোটা গ্রামটিকে পেতে হবে। এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতেই হবে, যাতে ভবিষ্যতে অন্য কোনো গ্রাম এরকম দুঃসাহস দেখানোর চেষ্টা পর্যন্ত না করে। টুন্ডুপের কথায় চমকে উঠলেন আহিম। এই ধরনের ঘটনার স্রোত যে গণহত্যার দিকে যেতে পারে তা সদ্য দেখে এসেছেন তিনি। দোনামোনা করে অবশেষে তিনি প্রশ্ন করলেন, এই শাস্তিদান কি থামানো যায় না? যায়, কিন্তু এর বিকল্প পথটি অত্যন্ত কঠিন। তুমি যেহেতু বিদেশি, তাই সরাসরি তোমার উপর জোর খাটানো যায় না। কিন্তু তুমি যদি চাও তো এই গোটা গ্রামটিকে তুমি বাঁচাতে পারো। আমাদের গ্রামে একটি অপদেবতা বাস করে, যাকে আমরা বন্দি করে রেখেছি মাটির নিচে। একটি কুয়োর নিচে পাতালে তার অবাধ বিচরণ। সঙ্গত কারণেই একে আমরা বাঁচিয়ে রাখতে বাধ্য হয়েছি। এই অপদেবতাকে নিয়ে একটি গুজব প্রচলিত আছে।
আমাদের গোষ্ঠীর কোনো ব্যক্তির হাতে যদি অপদেবতার মৃত্যু হয়, তবে এর অপরাজেয় আত্মা আমাদের সকলকে মেরে শেষ করে দেবে। এই অপদেবতাকে মারতে পারে আমাদের গোষ্ঠীর বাইরের কোনো ব্যক্তি, কোনো বিদেশি। যদি তুমি এই কর্মটি করতে পারো, তবে গ্রামবাসীদের সকল রাজস্ব আমরা ক্ষমা করে দেব, সকলকে মুক্তিও দেব তৎক্ষণাৎ। নয়তো আমি রাজি। আহিমের নিরুদ্বিগ্ন কণ্ঠে বলা এই কথাগুলি শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন ঘরে উপস্থিত প্রতিটি সদস্যই। শ্রুংও কখনো যে এসে যোগদান করেছিলেন তাদের সঙ্গে, তিনিও থতমত খেয়ে গিয়েছিলেন বয়সে অর্ধেক এই কিশোরটির নির্ভীক উত্তর শুনে। অপরিচিত ভিনদেশী জনগোষ্ঠীকে বাঁচানোর একই রকম আকুতি। স্থানীয় যুবা শ্রুং ভালো করেই জানেন যে যায় ওই অপদেবতার কাছে, ফেরত আসে না আর কখনো। দলপতি টুন্ডুবও বোধহয় বেশ কিছুটা অবাক হয়েছিলেন। তার কুতকুতে চোখ দুটি নিয়ে তিনি এক দৃষ্টে নিষ্পৃহভাবে তাকিয়েছিলেন আহিমের দিকে। বেশ কিছুটা সময় পর তিনি বললেন, বেশ, আজকের দিনটি তুমি বিশ্রাম নেবে আমাদের গৃহে। তারপর কাল সূর্যোদয়ের সাথেই শুরু হবে এই মরণশীল ক্রীড়া। এখন তুমি গিয়ে বিশ্রাম নাও। শ্রুং, ওকে নিয়ে যাও ভিতরে। পরের দিন সূর্যোদয়ের সাথে সাথে প্রায় গোটা গ্রামের সঙ্গে সেই বিতর্কিত কুয়োটার মুখে এসে পৌঁছলেন আহিম। এই নাবালক কিশোরটিকে দেখবার জন্য ভিড় উপচে পড়ছিল তার সাথে এগিয়ে চলা শোভাযাত্রায়। তার প্রতি এই ভালোবাসা ব্যাপারটা আহিম টের পেয়েছিলেন আগের দিনই। একজন বিদেশি নাবালক তাদের জনগোষ্ঠী ও গ্রামকে বাঁচাবার তাগিদে স্বেচ্ছায় আত্মাহুতি দিতে চলেছেন অপদেবতার গর্ভে, এই সংবাদ গোটা গ্রামটি জুড়ে ছড়িয়ে গিয়েছিল দাবানলের মতো। দলপতি টন্ডুপ বেশিক্ষণ ছিলেন না তার আবাসে। তিনি বেরিয়ে যাবার পর অনেকেই ভিড় করে দেখতে আসেন আহিমকে। তাদের মাধ্যমেই আহিম জানতে পারেন অদ্ভুত একটি তথ্য। এই অঞ্চলটিতে দীর্ঘকায় সহস্রাব্দ প্রাচীন মানুষদের একটি গোষ্ঠী বসবাস করত। দীর্ঘকায় এই মানুষদের শাখাটি সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির ও ভাষার ছিল। বস্তুত এরা নাকি কোনো ভাষাতেই আদপে কথা বলতো না। এদের দীর্ঘ কেশ, শরীরের দীর্ঘ রোম ও শিকার করা পশুর চামড়া দিয়ে এরা প্রচণ্ড শীতের বিরুদ্ধে লড়াই চালাতো। যদিও আগুন জ্বালতে ও শিকার করা প্রাণীর মাংস আগুনে পুড়িয়ে খেতে এদের কোনো অসুবিধে হতো না। পাথুরে অস্ত্রশস্ত্র দিয়ে এই জনজাতিটি শিকার করত। এরাই ছিল এই পাহাড়ি অঞ্চলের আদিমতম অধিবাসী। ধীরে ধীরে এই অঞ্চলটিতে সভ্য মানুষের বিকাশ ঘটলে লুপ্ত হয়ে যেতে থাকে এই জনজাতিটি। তাদের আদি বাসভূমি থেকে ধীরে ধীরে মুছে যেতে থাকে তাদের অস্তিত্ব। নবাগত মানুষদের বর্ধিত জনসংখ্যা, ক্রূর ও জটিল বুদ্ধি ও উন্নত অস্ত্রের বিরুদ্ধে বেশিক্ষণ টিকতে পারেনি তাদের কম জনসংখ্যার গোষ্ঠীটি। ফলে ক্রমে ক্রমে অবলুপ্ত হয়ে যায় তারা। গ্রামের মাটির নিচে যে অপদেবতাটি আছে তা নাকি এ বিলুপ্ত জনজাতিরই শেষ কোনো বংশধর, অন্তত এমনটাই ধারণা গ্রামবাসীদের। এই বিলুপ্ত জনগোষ্ঠীর মানুষজন মাটির ওপর খোলা আকাশের নিচে থাকত না, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকত পাহাড়ের কোনো গুহায় বা খোঁদলে, একা অথবা কয়েকজন মিলে। কিন্তু বেশিরভাগেরই বসবাস ছিল মাটির নিচে।
ওপরের ঠান্ডার হাত থেকে বাঁচতে গর্ত খুঁড়ে মাটির নিচে একটি নির্দিষ্ট গভীরতায় পৌঁছে সেখানেই থাকত মানুষগুলি। এরকমই কোনো একটি গর্তে হয়তো একাই টিকে ছিল এই অপদেবতাটি। তারপর ওর ডেরায় প্রবেশের মুখটাতে কূপ খনন করার ফলেই হয়তো ভিতরে আটকা পড়ে সে। ভয়ঙ্কর শক্তির অধিকারী নাকি এই অলৌকিক শক্তিটি। যতজন চেষ্টা করেছে কেউ নাকি প্রাণ নিয়ে বেরিয়ে আসতে পারেনি ওই কুয়োর ভিতর থেকে। রুংমালাইও এসে যোগ দিল আহিমের সাথে। গোটা পথটা বাবার হাত ধরে হেঁটে এলো বাচ্চাটি। বিদেশি, তুমি কি কুয়োয় নামতে প্রস্তুত? ভিড় ঠেলে এবারে তার সামনে এগিয়ে এসে প্রশ্নটি করলেন দলপতি টুন্ডুপ। উত্তরে মাথা নামিয়ে সশ্রদ্ধভাবে হ্যাঁ বললেন আহিম। টুন্ডুপের পাশে আজও দাঁড়িয়ে তার সেই অনুচরটি। তার অদ্ভুত সাজ পোশাক দেখে আহিম মনে মনে ভাবলেন, ইনি বোধহয় পুরোহিত গোত্রভুক্ত কেউ, কারণ পুরোহিত ছাড়া তো এরকম অদ্ভুত পোশাক আর কারোর হয় না। এই কারণেই বোধহয় দলপতির ঘরে এর এতটা রমরমা। এতক্ষণ লক্ষ্য করেননি আহিম। অনুচরের পাশেই এসে দাঁড়িয়েছেন শ্রুং। তার হাতে অদ্ভুত একটি কাঁটার মুকুট। এবারে সেই মুকুটটি হাতে তুলে নিলেন দলপতির অনুচরটি অত্যন্ত সাবধানে। আহিমের মাথায় ততোধিক সাবধানে সেটি পরিয়ে দিতে দিতে তিনি বললেন, রহস্যময় এই অপদেবতাটির প্রথম লক্ষ্য থাকে শিকারের মাথা। তার দীর্ঘ ধারালো নখরযুক্ত হাত দিয়ে একটি প্রবল থাবা মারে সে শিকারের ঘাড় লক্ষ্য করে। তাতেই আহত হয়ে যায় শিকার। তাই এই কবচ, এটি মাথায় পড়লে গলা অবধি সুরক্ষা প্রদান করে। ওই অভিশপ্ত কুয়ো থেকে তো কেউ ফেরে না বললেন, তাহলে এই রহস্যময় অপদেবতাটির আক্রমণ কৌশল সম্পর্কে আপনি জানলেন কি করে? যদি ফিরে আসো তবে বলবো। এবারে সামনে এগিয়ে এলেন শ্রুং। আহিমের হাতে একটি দীর্ঘ বর্ষা ও একটি মাঝারি আকারের ছুরি তুলে দিয়ে তিনি বললেন, তোমার যাত্রা শুভ হোক। রাজ পরিবারের পুত্র আহিম। তিনি ছিলেন যুবরাজ, সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী। অস্ত্রের সঙ্গে তার পরিচয় বালক বয়স থেকেই। এই ধরনের বিপজ্জনক অস্ত্রের প্রশিক্ষণ করতে হয়েছে অনেক আগে থাকতেই। দুটি অস্ত্রকেই একবার ভালো করে নেড়ে চেড়ে দেখলেন তিনি। তারপর ছুরিটি খাপ সমেত বেঁধে নিলেন কোমরের সাথে। শ্রুং একটু পেছনে সরে গিয়ে তীক্ষ্ণ চোখে দেখছিলেন অস্ত্র হাতে আহিমের সাবলীলতা। এবারে তাকে উদ্দেশ্য করে আহিম বললেন, আমার আর কিছু দ্রব্য লাগবে, চকমকি পাথর, অনেকটা তুষ আর একটি ভালো দেখে মশাল। একজন অল্প বয়স্ক ছেলে এসে আহিমের হাতে দিয়ে গেল বস্তুগুলি। মশালটা হাতে পেয়ে প্রথমেই তিনি জ্বালিয়ে নিলেন সেটিকে। এবারে শ্রুং এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, তোমার অস্ত্রচারণা পদ্ধতি তো আনাড়ি হাতের নয়, কে বলো তো তুমি? আমি তো সাদা। মৃদু হেসে কিছু একটা বলতে যাচ্ছিলেন আহিম। এমন সময় একটা হৈ হৈ আওয়াজে একটা চঞ্চলতা দেখা গেল সকলের মধ্যে। একজন ছুটে এসে শ্রুংকে বলল, সর্বনাশ হয়ে গিয়েছে শ্রুং। রুংমালাই দাঁড়িয়েছিল কুয়োটির এক মুখে। ও কি মারতে গিয়ে উপরে গিয়েছে কুয়োর গর্তে। না, একটি অস্ফুট আওয়াজ বেরিয়ে এলো শ্রুংয়ের গলা দিয়ে। তারপর তিনি দৌড়লেন কুয়োটির দিকে। আহিমও ছুট লাগালেন তার পিছন পিছন। কুয়োর মুখটাতে তখন ভিড় করে দাঁড়িয়েছিলেন অনেকেই। তাদেরকে ঠেলে ঠুলে সরিয়ে জায়গা করে নিয়ে একেবারে মুখটাতে এসে দাঁড়ালেন দুজনে মিলে। উঁকি মেরে দেখলেন নিচের দিকে। নিচটা অন্ধকার। ভোরের সূর্যের কিরণ পড়ছিল তেরছাভাবে। ফলে কুয়োর নিচে কি হচ্ছে তা দেখবার কোনো উপায়ই আর নেই। কুয়োর দেয়ালটা
অনেকটাই নিচুতে। মনে হয় টাল সামলাতে না পেরে মেয়েটা। ওটা এত গভীর? খুব 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 গভীর নয়। এই হাত সাথে কাজ শুরু হতেই তো মাটির বেশ কয়েক হাত নিচে ওই অভিশপ্ত সুড়ঙ্গ আবিষ্কার হয়। তার আমি নিচে যাচ্ছি, ততক্ষণে তোমরা একটা দোলনা তৈরি করে উপরে অপেক্ষা করো। আমি সংকেত দিলে দোলনাটা তবেই নামাবে, নয়তো নয়। দু হাতে মাথা চেপে কুয়োর দেয়ালে ঠেস দিয়ে বসে পড়েছিলেন শ্রুং। তার অসহায় মুখটির দিকে একবার তাকিয়ে একটা ঝাঁপ মারলেন আহিম। নিচে পৌঁছে মশাল ঘুরিয়ে ঘুরিয়ে আগে নিজের চারদিকটা একবার দেখে নিলেন। তারপর গর্তের মেঝে ভালো করে পরীক্ষা করে দেখে একটি দীর্ঘশ্বাস বেরোলো তার মুখ দিয়ে। রুংমালায় দেহ এখানে কোথাও পড়ে নেই। এই অভিশপ্ত গহ্বর যেন জীবন্ত গিলে নিয়েছে তাকে। না, এত ভালো করে খুঁজেও তো কোথাও কোনো রক্তের চিহ্ন দেখা যাচ্ছে না। এর অর্থ মেয়েটি আহত হয়নি, কিন্তু সে তবে গেল কোথায়? মশালটি হাতে ধরে এদিক ওদিক খুঁজে দেখছিলেন আহিম। হঠাৎ একটা ব্যাপার দেখে শিউরে উঠলেন তিনি। দীর্ঘদিন বৃষ্টির জল জমে জমে কুয়োতে প্রবেশ পথের ঠিক নিচে নরম মাটিতে জংলা ঘাস কিছু গজিয়েছিল। সেখানে আগু পিছু পতনের চিহ্ন। এর মধ্যে বড়টি তার নিজের, অপরটি বোঝা গেল রুংমালাইয়ের। দুটি ক্ষেত্রেই ঘাস ডেবে গিয়েছে। মশালের আলোয় কিছু একটা সন্দেহ হওয়াতে মশাল ধরা হাতটি সামনের দিকে বাড়িয়ে ধরলেন আহিম। যা ভেবেছি ঠিক তাই। এর অর্থ রুংমালাইয়ের দেহটি যেখানে পড়েছিল তার ঠিক সামনেই ঘাসের ওপর পরিষ্কার দুটি পায়ের ছাপ। বেশ বড় সেগুলির আকার। রুংমালাইয়ের নিচে পড়ার পর খুব সম্ভবত অজ্ঞান হয়ে যায়। এরপর সেই অপদেবতা অকুস্থলে আসে এবং অচেতন রুংমালাইকে বহন করে নিয়ে যায়। কিন্তু কোথায়? হ্যাঁ, এতক্ষণ পায়ের নিচের দিকে দৃষ্টি ছিল আহিমের। এবারে গর্তের দেয়ালের দিকে মশাল বাড়িয়ে ধরলেন তিনি। এবারে চোখে পড়ল গর্তের ভিতরের দিকে চলে যাওয়া অন্ধকার সুড়ঙ্গ পথটি। প্রবেশপথের একেবারে উল্টো দিকে ছিল সেটি। উত্তেজনা ও আশঙ্কায় এতক্ষণ ধরে ওটি চোখে পড়েনি তার। সঙ্গে থাকা তুষের কিছুটা অংশ মশালে ফেলে আগুনটাকে গনগনে করে এগিয়ে চললেন অন্ধকার সুড়ঙ্গ পথটির দিকে। সুড়ঙ্গ পথের ভিতরের পরিবেশ একদম অন্যরকম। এই পথটি বাইরের কুয়োর গর্তের থেকে বেশ কয়েক আঙুল উঁচুতে। ঢোকার সময়তে বিষয়টি চোখে পড়েছিল আহিমের। এই কারণেই বোধহয় পথটির মধ্যে কোনো জল ঢুকতে পারেনি কোনোদিনই। বেশ শুকনো খটখটে গোটা পথটা। আর এই বহরেও তো বেশ প্রশস্ত রাস্তাটা। আর এই পথের দেওয়ালগুলো বেশ মসৃণ, যেন ঘষে মেজে ইচ্ছাকৃতভাবে মসৃণ করা হয়েছে। গ্রামের লোকেরা তার মানে ঠিকই অনুমান করেছিলেন এটি সেই প্রাচীন জনগোষ্ঠীর মাটির নিচে তৈরি করা বাসাই বটে। পথটি বেশ প্রশস্ত ও উঁচু। সোজা হয়ে দাঁড়িয়ে চলতে এখানে কোনো সমস্যাই হচ্ছে না। মশালটিকে সামনের দিকে বাড়িয়ে ধরে ধীর পদক্ষেপে সন্তর্পণে এগোচ্ছিলেন আহিম। একটা জায়গায় এসে একটু বেঁকে গিয়েছে পথটি ডান দিকে। তিনিও বেঁকতে যাবেন এমন সময় একটা মৃদু আওয়াজে চমকে উঠে মাথা নামিয়ে বসে পড়তেই মাথার উপর দিয়ে একটি ভারী মধ্যম আকৃতির পাথর উড়ে গিয়ে পেছনের দেয়ালে ধাক্কা খেয়ে পড়ল। চমকে উঠে সামনের দিকে ঘাড় ঘোরালেন আহিম। মশালের আলোয় মনে হলো যেন অন্ধকারে একটি ছায়ামূর্তি মৃদু নড়ে উঠে
দ্রুত মিলিয়ে গেল পিছন দিকে। পড়ে থাকা পাথর খণ্ডটিকে এবার হাতে তুলে নিয়ে পরীক্ষা করে দেখলেন তিনি। পাথরের মুখটা আবার ঘষে ঘষে সুচলো করা হয়েছে। এই বস্তু আমার মাথায় লাগলে আর দেখতে হতো না। পাথরটি হাত থেকে ফেলে দিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলেন আহিম। এই অপদেবতাটির পায়ের ছাপ মাটিতে পড়ে, আবার নিজেকে বাঁচানোর জন্য আগত শত্রুর দিকে তাক করে সুচলো পাথরখণ্ড ছুঁড়ে মারে। এই অপদেবতাটি যে প্রথম সারির শিকারী, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। এখন দেখবার বিষয় প্রাণীটি কি। পথটি কিন্তু ক্রমশ আঁকা বাঁকা হয়ে এতক্ষণে পরিষ্কার হয়ে উঠেছে দুপাশের সারিবদ্ধ খুপড়িগুলি। এ সবকটিতেই মাথা বাড়িয়ে দেখছেন আহিম। না, রুংমালাই এর কোনোটিতেই নেই। খুঁজতে খুঁজতে সোজা সামনের দিকে এগিয়ে চললেন তিনি। অবশেষে তিনি পৌঁছলেন একটি তুলনামূলকভাবে প্রশস্ত অংশে। এখান থেকে তো রাস্তা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, কোন পথ ধরে যাই? একটি বিষয় উদ্বিগ্ন করে তুলেছিল আহিমকে ভেতর থেকে। তার হাতের মশাল এতক্ষণ দপদপ করা শুরু করেছে। এর অর্থ এখানে বাতাসের অভাব ঘটছে। আরও একটি উদ্বেগের বিষয় হল, যে পথটি ধরে তিনি এখানে এসে পৌঁছেছেন তা মোটের ওপর সরল হলেও মাঝে মধ্যেই সেখান থেকে সরু কিছু পথ বেরিয়ে গিয়েছে দুই ধারে। খুপড়িগুলিকে বেড় দিয়ে ঘুরে সেই পথগুলি কোথায় গিয়ে শেষ হয়েছে তা তিনি তলিয়ে দেখবার সুযোগ পাননি। হাতের আলো যদি ফিরবার সময় নিভে যায় আর আমি যদি রাস্তা ভুল করি, তবে তো না, যা করবার দ্রুত করতে হবে। এমন সময় হঠাৎ চমকে উঠে খেয়াল করলেন ডান দিকের পথের ঠিক মুখটাতেই যেন দাঁড়িয়ে এক ছায়ামূর্তি। মশালের আলোয় আবছাভাবে তার মনে হলো বিরাট দীর্ঘ সেই মূর্তিটি। বর্ষাটাকে বাগিয়ে ধরে সেদিকে এগোতেই পথের মুখ থেকে অন্ধকারে সরে গেল ছায়াটি। আহিমও যাচ্ছিলেন সেদিকে। এমন সময় কি একটা কথা মনে হতে তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন। প্রাণীটি আমাকে দেখে পালিয়ে গেল কেন? ওই অজ্ঞাত প্রাণীটি যেন ইচ্ছাকৃতভাবে আমাকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে চাইছে, যেন চাইছে আমি তার পিছু ধাওয়া করে সরে যাই এখান থেকে। না হলে এই প্রশস্ত জায়গায় আমাকে অরক্ষিত অপ্রস্তুত দেখেও সে পালিয়ে গেল কেন? দ্বিধা কাটিয়ে উঠে এবার বাঁদিকের পথটি ধরলেন আহিম। বাঁদিকের পথটি সোজা একটুখানি এগিয়ে গিয়ে শেষ হয়েছে শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি সুপ্রশস্ত খুপড়িতে। মশালের স্তিমিত হয়ে আসা কাঁপতে থাকা আলোয় মনে হলো এই খুপড়িটি আড়ে বহরে বিরাট একটি ঘরের মতো। এটিতে সোজা প্রবেশ করলেন আহিম। আর একটু এগোতেই থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। গোটা ঘরময় ছড়িয়ে অনেকগুলি আধ খাওয়া ভাঙাচোরা কঙ্কাল বিভিন্ন ভঙ্গিমায় পড়ে আছে। সেগুলো বোঝাই যাচ্ছে যে মৃত্যুর আগে বেশ ভালো রকম যুদ্ধ হয়েছিল এখানে। প্রচণ্ড বীরত্বের সঙ্গে লড়াই করতে করতে অজ্ঞাত শত্রুর হাতে প্রাণ দেন এই যোদ্ধারা। পরপর কয়েকটি কঙ্কালের ঘাড়ের কাছটায় হাড় ভাঙার স্পষ্ট নিদর্শন চোখে পড়ল তার। এতক্ষণে বুঝতে পারেন দলপতি টন্ডুপের অনুচরের বলা কথাগুলির অর্থ। নিজের মাথায় বসানো কাঁটার মুকুটটিতে একবার হাত বুলিয়ে নিলেন আহিম। মনে মনে একটু আশ্বস্ত হলেন। মশালের আলো ঘুরিয়ে ধরলেন আরেক দিকে। কিন্তু এ কি? মশাল যেদিকে ঘুরিয়ে ধরেছেন আহিম, সেদিকে দুটি পাশাপাশি আধ খাওয়া নরকঙ্কালের মাঝে একটি তৃতীয় মানুষের দেহ। এই প্রথম একটি সম্পূর্ণ মৃতদেহ চোখে পড়ল তার। হোক না কঙ্কাল,
এই কঙ্কালের পরনে ছেঁড়া খোড়া কিছু কাপড়, কিন্তু লক্ষণীয় বিষয় তার ডান হাতখানা কঙ্কালের মাঝখানে আটকে ছিল, ফলে হাতে ধরা তলোয়ারটা সামনের দিকে খাড়া হয়েছিল। আরও একটা বিষয় আহিমকে বিস্মিত করে তুলেছিল, ওই ডান হাতে একটা আংটি দেখতে পেয়েছিলেন তিনি। এই আংটিটা কেমন চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি? আরে হ্যাঁ, এইটা তো সেই আংটি, সেই একই আংটি। এটা তো আমি ওই পুরোহিত না অনুচর কে যেন তার হাতে দেখেছি। তবে কি এই মৃত ব্যক্তিটি আর ওই পুরোহিত দুজনে একে অপরের আত্মীয়? উনি বলবেন বলেছিলেন, আমি যদি এই অন্ধকূপ থেকে ফেরত যাই তবে আমার এই মুকুটের রহস্যই তিনি নাকি আলোকপাত করবেন। তবে কি? বিষয়টি আরো ভালো করে বোঝবার জন্য কঙ্কালটির আরো কাছে সরে এলেন আহিম। মশালের আলো প্রায় নিভু নিভু। এই ক্ষীণ আলোয় কিছু বোঝা কঠিন। শায়িত কঙ্কালটির দিকে 2 পা এগিয়ে আসতেই মনে হলো কঙ্কালের মাথার নিচে নিচু ঢালু অংশটাতে কি যেন নড়ে উঠল একবার। চমকে সেদিকে মশাল ঘোরাতেই চোখে পড়ল গুটি সুটি মেরে পড়ে থাকা রুংমালাই, রুংমালাইয়ের অচেতন দেহটি। একটি প্রকাণ্ড স্বস্তির নিঃশ্বাস ফেলে এবারে তাকে লক্ষ্য করে এগোতে যাবেন আহিম। এমন সময় মশালের আলোর শিখা কাঁপতে কাঁপতে নিভে গেল। মুহূর্তে গাঢ় অন্ধকারে ডুবে গেলেন আহিম। অন্ধকারের মধ্যে যে কাজটি প্রথমেই তিনি করলেন তা হল ধপ করে নিজের অবস্থানে হাঁটু গেড়ে বসে পড়া। এই প্রাণীটি যদি আক্রমণ করে অন্ধকারের সুযোগ নিয়ে, তবে অন্তত আত্মরক্ষার কিছুটা সময় পাওয়া যাবে। এবারে দ্রুত হাতে কোমরের গোঁজ থেকে তিনি বের করলেন চকমকি পাথরের টুকরো, তুষ। দ্রুত মশালটিকে জ্বাললেন তিনি। তারপর প্রদীপ্ত মশাল আর বর্ষাটিকে নিয়ে উঠে দাঁড়াতেই সামনে থেকে ভারী হাতের একটা প্রবল রদ্দায় টাল সামলাতে না পেরে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গেলেন আহিম। ঘাড়ে বেশ ব্যথা লেগেছিল তার, তবে সে ব্যথা তিনি ভুলে গেলেন প্রবল এক কাতর বিজাতীয় চিৎকারে। তার গায়ের এক প্রকার পাশ দিয়েই চলে গেল ভারী লোমশ দ্বিপদ দেহ। যন্ত্রণা সামলে ঘুরে পিছনে তাকাতেই মশালের আলোয় তিনি দেখতে পেলেন দীর্ঘদেহী সেই প্রাণীটিকে। প্রথম নজরে সেটিকে দেখে বানর বলে ভ্রম হয়েছিল তার, কিন্তু তার পরনে উদ্ভিজ্জ বাকল দেখে পরক্ষণেই সেই ভ্রম মিলিয়ে গেল। সেই প্রাণীটি মানুষ, কিন্তু তার ঢালু কপাল, গা ভর্তি বড় বড় লোম, মাথায় সুদীর্ঘ কেশ আর ঠেলে বেরিয়ে আসা থুতনি দেখে তাকে মানুষ বলে মনেই হয় না। চোখ বড় বড় করে সামনের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন তিনি। ডান হাতের রক্তাক্ত পাঞ্জাটি চেপে ধরে তখনও গোঙাচ্ছিল দীর্ঘকায় মানুষটি। এবার হাতের বর্ষা আর মশালটিকে ধরে 2 পা পেছিয়ে এসে প্রস্তুত হয়ে দাঁড়ালেন আহিম। তিনি বুঝেছিলেন একটু অবসর পেলেই মানুষটি ঘুরে দাঁড়িয়ে আক্রমণ করবে, তাই একটি নির্দিষ্ট দূরত্ব তৈরি করা দুজনের মধ্যে। আর ঠিক তাই হলো। আহিম পিছিয়ে আসতেই দ্রুত ঘুরে গেল বানর মানুষটি। তারপর দাঁত মুখ খিঁচিয়ে দিল প্রবল বেগে এক লাফ। নিজেকে বাঁচানোর জন্য মাথা নিচু করে বসে পড়লেন আহিম। বানর মানুষটির দেহ উড়ে গেল তার মাথার উপর দিয়ে। পরক্ষণেই আহিমের কানে এলো একটি গিথে যাওয়ার আওয়াজ, আর তার সাথে যন্ত্রণা কাতর একটি ক্ষীণ গোঙানি। সাথে সাথে পিছন ঘুরলেন আহিম। পরক্ষণেই বিস্ময়ের সাথে তিনি দেখলেন খুব সম্ভবত আহিমের পেছনে থাকায় উঁচিয়ে থাকা তলোয়ারটিকেও দেখতে পায়নি বানর মানুষটি। সবেগে লাফ দিয়েছিল সে আহিমকে লক্ষ্য করে। এদিকে আহিমও বসে পড়ায় বানর মানুষটির দেহ তাকে টপকে চলে গিয়েছিল অপর প্রান্তে। একেবারে তলোয়ারটির ওপরে পড়ে বিদীর্ণ হয়ে গেছে তার কণ্ঠনালী। তারপর এক সময় ছটফট করতে করতে মারা গেল সে।
এগিয়ে এসে কঙ্কালটির ডান হাত থেকে আংটিটা খুলে নিয়ে কোমরের গেঁজে ভরে নিলেন আহিম। হাতের বর্ষাটিকে পিঠে বেঁধে নিয়ে এবারে রুংমালাইয়ের দিকে এগিয়ে চলে এলেন তিনি। ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে রুংমালাইয়ের। কোনো মতে উঠে বসে অবাক বিস্ময়ে চারিদিকে একবার তাকিয়েই ডুকরে কেঁদে উঠল মেয়েটি। রুংমালাই, রুংমালাই, তুমি ঠিক আছো? নাম ধরে ডেকে সামনে এসে দাঁড়াতে অবাক চোখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো সে। এইভাবে কেঁদো না, এইভাবে কেঁদো না রুংমালাই, আমরা এক্ষুনি ফিরে যাব, আমরা এক্ষুনি ফিরে যাব। বাবা মা কোথায়? আমি বাড়ি যাব। অনেক বোঝানোতে অবশেষে কান্না থামল রুংমালাইয়ের। তাকে নিয়ে এবারে ঘরটার বাইরে বেরিয়ে এলেন আহিম। পথ দুটি যেখানে এসে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সেখানটায় থমকে দাঁড়িয়ে কি একটা চিন্তা করে নিলেন তিনি। শেষে অধৈর্য হয়ে রুংমালাই তার হাত ধরে টানাতে তার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি হেসে এবার ডান দিকের রাস্তাটি ধরে এগিয়ে চললেন দুজনে মিলে। চাপা স্বরে করুণ আকুতি ও মৃদু ঠেলাঠেলিতে যেন ঘুম ভাঙল নন্দীশের। কমান্ডার, কমান্ডার! চোখ মেলে একবার তাকিয়েই ধড়মড় করে উঠে বসলেন তিনি। চারিদিকে তাকিয়ে দেখলেন অন্ধকারের মধ্যে তাকে ঘিরে এক সার উদ্বিগ্ন মুখ। সকলের দিকে একবার তাকিয়ে নন্দীশ জিজ্ঞেস করলেন, বিপিন, হোলকার, সুরেশ, কেপি, 2x2, এই তোমরা সকলে এখানে? বাকিরা কোথায়? আমরা জনা দশেক বাদে আর কেউ বেঁচে নেই কমান্ডার। আরো জনাচারেক ছিল, চাউমিগুলো ওদের মেরে নুডলস বানিয়ে টাঙিয়ে রেখেছে। ওই দেখুন। অন্ধকারের মধ্যে নন্দীশ খেয়াল করলেন একটি ঘর। খুব সম্ভবত কাঠের তৈরি ঘরটি, কারণ এরকম বড় কাঠের ঘরে নন্দীশরা ক্যাম্পের নানা বিষয় নিয়ে জমায়েত হতেন। এখন এই ঘরটিতে সকলকে এনে বন্দি করে রাখা হয়েছে। তা না হয় হলো, কিন্তু তোমরা তোমরা সকলে আমাকে কমান্ডার বলছো কেন? পূর্ববর্তী কমান্ডার ক্যাপ্টেন বেনিওয়াল তো শহীদ হয়ে গিয়েছেন স্যার। ওনার অবর্তমানে তো এখন আপনি। এক ঝটকায় বাস্তবে ফেরত এলেন নন্দীশ। সত্যি তো, কমান্ডার বেনিয়ালকে তো তার সামনেই মারা হয়েছিল বটে। এখন ওনার অবর্তমানে তো আস্ত ক্যাম্পের দায়িত্ব তার উপরেই এসে বর্তায়। সে তো না হয় হলো, কিন্তু এই চাউমিন নুডলসের ব্যাপার স্যাপার কি? হ্যাঁ, ওই দেখুন স্যার। ছোট্ট এক খোপড়ি জানলার দিকে হাত বাড়িয়ে দেন কেপি। তার দেখানো পথে এবার বাইরে তাকাতেই একটি দৃশ্য দেখে পিলে চমকে ওঠে নন্দীশের। খোলা জানলাটি দিয়ে বাইরের যেটুকুনি দৃশ্য দেখা যায় তাতে বোঝা যাচ্ছে অনতি দূরে তিনটি বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী ত্রিভুজাকৃতি কাঠামো তৈরি করা হয়েছে। তা থেকে তিনটি দেহ ঝুলছে নিচে, আর মাটি থেকে মুখ বাড়িয়ে সেই দেহগুলি থেকে মাংস টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে কয়েকটি শুয়োর। অবাধ্য মুখ থেকে কথা বার করবার বিশুদ্ধ চৈনিক কায়দা। কথা কও, নয়তো নিজেদের অন্তিম পরিণতি দেখে নাও। আমাদের প্রাক্তন কমান্ডারও আছেন ওই ঝুলিতে থাকা হতভাগ্যদের দলে। চতুর্থ জন অবশ্য এখানে নেই, জায়গা হবে না বলেই ওরা নিয়ে গিয়েছে গ্রামের দিকে। আর গ্রামের লোকজন নেই, গ্রাম ছেড়ে প্রায় সকলে পালিয়েছে। কিছু রয়ে গিয়েছিল পিছনে, তাদের বেশিরভাগই মৃত। কয়েকজনকে আটক করে রেখেছে, বেশিরভাগই মহিলা। ওই দিকটা করে রেখেছে ওদের। আর যাকে নিয়ে গেল সে কে?
আমাদের কম অফিসার, ওকে ওরা বোধহয় আমার ভয় করছে স্যার। ভয় পেও না কেপি, এটা ভয়ের সময় নয়, এটা লড়াই করার সময়। আজ কত তারিখ আর এখন কটা বাজে? তারিখটা মোটের ওপর জানা গেলেও সময়টা বলা সম্ভব হলো না কারো পক্ষেই। এই নরকে তারা কতক্ষণ রয়েছেন সে সম্বন্ধে ধারণা নেই কারোরই। সব খুঁটিনাটি ভালো করে জেনে নিলেন নন্দিশ। তারপর বললেন, শেষ খবরের আপডেট আমার কাছে ছিল। আজকে মেজর রাওয়াতের টিমের এখানে আসার কথা। এটা বেটেদের অ্যাটাক শুরু হওয়ার ঠিক আগেই কমান্ডার বলেছিলেন আমায়। মেজর রাওয়াত নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের ক্যাম্প হাতছাড়া হয়ে গেছে। এর অর্থ উনি ক্যাম্পটিকে ঘিরে নিঃশব্দে বসে থাকবেন যতক্ষণ না নিশ্চিত হন যে আমরা বিপদসীমার বাইরে। আমার ধারণা উনি ফুট সাংলার দিকটা করে থাকবেন। এখান থেকে সবাইকে বেরোতে হবে আমাদের। কিন্তু দরজা খুলবেন কি করে কমান্ডার? দরজা তো বাইরে থেকে তালা মারা। বিপিনের প্রশ্নের উত্তরে তার দিকে একবার তাকালেন নন্দিশ। এটা সত্যিই একটা গুরুতর প্রশ্ন। বহুদিন এই ক্যাম্পে থাকার সুবাদে এখানকার ভূগোলের সাথে আমরা পরিচিত। আমি পুরোপুরিভাবে নিশ্চিত অন্ধকারেও ঠিক পথ চিনে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। কিন্তু আসল সমস্যাটি তো এখানেই। এই প্রথম বাধাটি অতিক্রম করব কি করে? এমন সময় হঠাৎ মৃদু একটি ক্যাচ শব্দ। খুলে গেল ঘরে ঢোকবার একমাত্র দরজা। খোলা দরজা দিয়ে যন্ত্রবৎ পায়ে হেঁটে ঘরের ভিতর প্রবেশ করলেন একজন চীনা গার্ড। উপস্থিত সকলেই যখন উদ্বিগ্ন, ঠিক সেই সময়টাতেই পিছন থেকে একটা ভারী আঘাতে অচৈতন্য হয়ে গার্ডটি পড়ে গেলেন মেঝেতে। চমকে সকলে একবার মাথা তুলে দেখলেন পিছনে দাঁড়িয়ে রয়েছে সেই কম অফিসারটি, যাকে আজ সন্ধ্যায় কিছুক্ষণ আগে জনাতিনে গার্ড নিয়ে গিয়েছিলেন গ্রামে মেরে ফেলবার উদ্দেশ্যে। বিস্মিত নন্দীশই প্রথম প্রশ্নটা করলেন, হার্নান্ডেজ, তুমি? ওরা না তোমাকে? আমাকে হজম করা এত সহজ নয় কমান্ডার। গ্রামের অলিগলি ওদের থেকে অনেক ভালো চিনি আমরা। চোখ বেঁধে দিলেও আমি ওদের গোটা গ্রাম ঘুরিয়ে নিয়ে আসবো। বডিগুলো লুকিয়ে রাখতে হবে ঘরের ভেতর। একটু সাহায্য। একজন তো ভিতরেই পড়ে আছে, আরও দুইজন মৃত গার্ডসকে ঘরের ভিতর এনে রাখা হলো। তারপর অজ্ঞান গার্ডকে ভালো করে পিছমোড়া করে বেঁধে মুখে কাপড় বেঁধে ফেলে রাখা হলো ঘরের ভিতর। ওদের অস্ত্রশস্ত্রগুলির দখল নিয়েছিলেন নন্দিশরা। ভালো শুটাররা প্রত্যেকেই একটি করে বন্দুক নিলেন। দুর্ভাগ্যের বিষয় যে গুলিভর্তি ম্যাগাজিন অনেক থাকলেও একটি সাইলেন্সার পাওয়া গিয়েছিল ওদের কাছ থেকে। প্রয়োজন না পড়লে কেউ অস্ত্র চালাবে না, না হলে আনসাপ্রেসড রাইফেলের আওয়াজে সতর্ক হয়ে যাবে শত্রুপক্ষ। নিজের হাতের AK-74 ASU-তে সেই সাইলেন্সার লাগিয়ে বাকিদের এই নির্দেশ দিলেন নন্দিশ। ঝুলতে থাকা দেহগুলির দিকে এবার একবার ফিরে তাকালেন দলের প্রত্যেকে। তিনজনেই তখন ঝুলছিলেন অসহায়ের মতো। নিচের আপাত নিরীহ গৃহপালিত জন্তুগুলির মধ্যে একটিকে উদ্দেশ্য করে হাতের বন্দুকটিকেও তুলেও আবার নামিয়ে নিলেন নন্দিশ। কি জানি এদের আতঙ্কিত ঘোঁত ঘোঁত আওয়াজেও যদি শত্রুপক্ষ সাবধান হয়ে যায়। এবারে তিনি জিজ্ঞেস করলেন, গ্রামেও কি ওরা পাহারা দিচ্ছে? খুব বেশি লোক নেই কমান্ডার। ওটা তো ওদেরই লাইন ঘেঁষে, তাই ওখানে খুব বেশি লোক রাখেনি ওরা। গ্রামের কয়েকজনকে আটকে রেখেছে ওরা খোলা ময়দানে, যাতে ওদের পরিষ্কার দেখা যায় ওপাশ থেকে। আরেকটি ব্যাপার কমান্ডার, ওরা আক্রমণ করেছিল অনেকে, কিন্তু ক্যাম্প গার্ডে কিন্তু খুব বেশি লোক নেই। তুমি কি এই ব্যাপারে নিশ্চিত? ওরা যখন আমায় ইন্টারোগেট করছিল তখন আরেকজন অফিসার এসেছিল অকুস্থলে। দুই অফিসারের মধ্যে অত্যন্ত তর্কাতর্কি হচ্ছিল তাইওয়ানি ভাষায়। এক বর্ণ কিছু বুঝিনি তখন, কিচিরমিচির আর মাঝে মধ্যে ঢেকুর তোলার মতো কিছু শব্দ ছাড়া। আমায় অচেতন ভেবে ওরা ফেলে রেখেছিল খোলা মাঠের খড়ের গাদার ওপর, ব্রিজের পাশে। তখনই চোখে পড়ল বিরাট একটি দল ব্রিজ অতিক্রম করে চলে গেল পারে। ওখানেই সন্ধে অবধি পড়েছিলাম। ওই দলটি কিন্তু আর ফিরে আসেনি। বোঝা গেল যে দখলীকৃত ক্যাম্পে থাকার বিষয়টি নিয়ে কর্নেল ইউফেই অন্ধকারে রেখেছিলেন সহকর্মীদেরও। পরে তার সঙ্গে একমত হতে না পেরে স্থানত্যাগ করেছে শত্রু সেনাদের একটি বড় অংশ। সে তো নয় হলো,
কিন্তু গ্রামবাসীদের এখান থেকে উদ্ধার করে সদল বলে পালানো যায় কিভাবে? একটু চোখ বুঁজে পুরো ক্যাম্প আর তার গুরুত্বপূর্ণ পজিশনগুলি ছকে নিলেন নন্দীশ। তারপর নিচু গলায় সকলকে বললেন, আগে আমাদের লোকজনকে ছাড়াতে হবে, তারপর অবশিষ্ট গ্রামবাসীদের। আলাদা হওয়া যাক, কিন্তু তোমরা কেউ আগে ভাগে গুলি ছুড়ে বসবে না। একটা সিকিউর জায়গা বেছে ঘাপটি মেরে বসে থাকবে, দরকারি গুলি চালাবে। ওরা অবশ্য এখনই খবর পেয়ে যাবে যে আমরা পালিয়েছি। রেডিও কম নিষ্ক্রিয় করে দিয়ে এসেছি কমান্ডার। ওতেই ওদের সন্দেহ হবে। যাকগে, বিপিন তুমি আর কয়েকজন মিলে বাইরে পাহারা দেবে, আমরা ঢুকবো আমাদের ছাউনিগুলিতে। প্রতিটি ছাউনি খুঁজে দেখতে হবে। চলো। হার্নান্ডেজের কথাই ঠিক প্রমাণিত হলো। দেখা গেল এই ক্যাম্পটির প্রহরার দায়িত্বে খুব স্বল্প সংখ্যক গার্ডস রয়েছে। বেশিরভাগই সরে গিয়েছে নিজেদের লাইনের দিকে। কর্নেল ইউফেই মনে হয় নিজের ধারণাটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। না হলে সাধারণ অবস্থায় এত অল্প গার্ডস নিয়ে এই ক্যাম্পটিকে দখলে রাখবার চিন্তাটাকে পাগলামো ছাড়া আর কিছুই বলা যায় না। পিপলস আর্মির দ্বিতীয় কমান্ডিং অফিসারটি নিশ্চিতভাবে এই পাগলামোর সাথে তাল মেলাতে চাননি বলেই সরে গিয়েছেন নিরাপদ জোনে। সতর্ক থাকার সুফল মিলল আর একটু পরেই। ক্যাম্পের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রচুর আলোর ব্যবস্থা করেছিল ওরা। দলের সদস্যদের নিয়ে অন্ধকার জায়গাগুলি ধরে ধরে এগিয়ে আসছিলেন নন্দীশ। একটি জায়গায় এসে হঠাৎ সকলকে দাঁড়িয়ে পড়তে নির্দেশ দিয়ে কয়েক সেকেন্ড কান পেতে কি যেন শুনলেন তিনি। তারপর পলকে বসে পড়তে নির্দেশ দিলেন সকলকে। নিজেদের জায়গায় সকলে বসে পড়তেই এবারে উল্টো দিক থেকে দেখা গেল 3 জন গার্ডসকে দ্রুত পায়ে এগিয়ে আসতে। যে ঘরটি থেকে বেরিয়ে তারা এখানে এসেছেন সেদিকেই যাচ্ছিলেন গার্ডসগুলি। নন্দীশের হাতের সাপ্রেসড রাইফেল থেকে মৃদু স্বরে 3টি বুলেট নির্গত হয়ে যাওয়ায় শীষ কেটে সামনে এগিয়ে গেল পূর্ণ বেগে। কিছু বুঝে ওঠার আগেই 3 জনের মাথায় গিয়ে আঘাত করল সেগুলি। অবিশ্বাস্য কম সময়ের ব্যবধানে হাতের বন্দুক তোলারও সময় পায়নি 3 জনের কেউই। তার আগেই দেহগুলিকে লুকিয়ে ফেলো হার্নান্ডেজ। সামনের ওই ছোট কিউবগুলিতে কোনো সেনা লুকিয়ে আছে কিনা দেখতে হবে। চাপা স্বরে নির্দেশ পেতেই 3টি দেহকেই অন্ধকারে দ্রুত লুকিয়ে ফেললেন সকলে। তারপর ওদের রেডিওকম নিষ্ক্রিয় করে চাপা স্বরে হার্নান্ডেজ বললেন, ঈশ্বরকে ধন্যবাদ, আমরা একই দলে কমান্ডার। কি অবিশ্বাস্য অ্যাকিউরেসি। 4 জন আমার সাথে আসো, বাকিরা এখানেই লুকিয়ে থাকুক। অবস্থা বেগদিক দেখলে তবেই গুলি চালাবে, নয়তো নয়। হার্নান্ডেজ এখানে থাকো, শুধু তোমার ছুরিটা বিপিনকে দাও। মুভ। সার্চলাইটে আলোকিত অঞ্চলটি খুব সাবধানে পেরিয়ে এলেন নন্দীশরা। এই পেরিমিটারে অনেকগুলি কিউব তৈরি করে রাখা। এগুলিতে কিছু সেনা পোস্টেড থাকে সর্বক্ষণ। এরপর এগোতে গেলে আগে এই সেনাদের মারতে হবে, তারপর বাকি সব প্রশ্ন। এখানেই একটু দ্বিধা কাজ করছিল নন্দীশের মনে। ক্যাম্পে আটক গ্রামবাসীদের ছাড়াতে হবে নিঃশব্দে, অথচ আমাদের হাতে একটি মাত্র সাপ্রেসড রাইফেল আর 2টো ছোঁড়া। বাকি বন্দুকগুলোরও কোনোটাতেই কোনো সাপ্রেসার নেই, আর তাছাড়া বন্দুক আর গুলির সংখ্যাও তো সীমিত। এখন সাহস করে এগিয়ে যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। কি যে করি। কিভাবে সব সম্ভব হবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় ছিলেন তিনি। কিউবগুলিতে উঁকি ঝুঁকি মেরে অবশ্য দেখা গেল হাতে গোনা 2-1টি বাদে আর সবগুলোই খালি। একটি কিউবে একটি ফ্লেয়ার গান পেয়েছিলেন নন্দীশ। শেল ভরা আছে কিনা তা পরীক্ষা করে সেটিকে কোমরে বাঁধলেন তিনি। যে কয়টি মুষ্টিমেয় সেনা ছিল গার্ডে, তাদের সকলকে মারা হলো নিঃশব্দে। প্রহরায় এত কম লোক কেন? সবচেয়ে শেষের ফাঁকা কিউবটির সামনে দাঁড়িয়ে কথাই ভাবছিলেন নন্দীশ। এমন সময় একটা কাণ্ড ঘটল। জিতেন আর তামাং ঢুকেছিলেন ভিতরে সব কিছু খতিয়ে দেখবার জন্য। দেখা শেষ করে বেরিয়েও আসছিলেন তারা। এমন সময় এটা কি? কিউবটির জানলার দিক ঘেঁষে এক টুকরো দড়ি বেরিয়েছিল। অন্ধকারে হঠাৎই সেদিকে চোখ গেল তামাংয়ের। নন্দীশ পিছনে ঘাড় ঘুরিয়ে আধো অন্ধকারে একবার কোনো মতে সেটিকে দেখতে পেয়ে চাপা স্বরে প্রবল উত্তেজিতভাবে বারণ করতে যাবেন, তার আগেই